একজন ঋণ খেলাপিকে গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়, যেখানে আমার একটা দেশকে অর্থনৈতিক বেহাল দশা থেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তখন আমার আস্থার সংকট হয়, কারণ তারা দলীয় একজন কর্মীকে সেখানে অধিক মূল্যায়ন করলেন যোগ্যতাকে না করে। আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে দায়িত্বে আছেন ভিসিরা, সেখানে তাদের দলীয় কে কত বড় কর্মী কত বড় পদে আছে এটা দেখে নিয়োগ দেওয়া হয়, অথচ তারা তাদের জায়গা থেকে তাদের শুভাকাঙ্ক্ষী ভালো শিক্ষাবিদদেরকে সেখানে সামনে এনে অন্তত ওই জায়গায় একটা পার্থক্য তৈরি করতে পারতেন। আমরা যখন দেখি বিসিবির মতো একটা জায়গা মাত্র খেলা নিয়ে কাজ করে, তাও একটা খেলা ক্রিকেট, সেখানে যখন বাপের দোয়া কমিটি করতে হয় তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। যখন আমরা দেখি যে তাদের 31 দফার একটা কমিটমেন্ট হচ্ছে স্থানীয় পর্যায়ে তারা তাদের জায়গায় অতীব গুরুত্বপূর্ণ সিচুয়েশন ছাড়া তারা কখনোই প্রশাসক দিবে না, তারা তাদের জায়গা থেকে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার, এটাই উচিত ছিল, খুব দ্রুত সেই স্থানীয় নির্বাচনটা আয়োজন করবে এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা সেখানে নির্বাচিত হয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম যে তারা তাদের জায়গা থেকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসক অর্থাৎ জেলা পরিষদের প্রশাসক প্রত্যেকটা জায়গায় তারা প্রশাসক দিল, যেটা একই সাথে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে একটা প্রতারণা, একই সাথে তাদের 31 দফার সাথে প্রতারণা। আমরা যখন দেখি তাদের 7 জন এমপি, শুধুমাত্র 7 জন এমপি রানিং 4000 কোটি টাকার ঋণ খেলাপি, এবং তার বিরুদ্ধে জনাব তারেক রহমান এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, তাদেরকে তাদের জায়গা থেকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন না এই জনগণের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, তখন আস্থার সংকট তৈরি হয়। আমরা যখন দেখি সংসদে যে 20 জনের ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়, তার মধ্যে 10 জনই হচ্ছে ওই এসালমের বিভিন্ন প্রতিষ্ঠানের, আবার সেই এসালমদেরকে তাদের ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য নতুন করে ব্যাংক রেজুলেশন করা হয়, তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। আস্থার সংকট তখনই তৈরি হয় যখন 2,40,000 কোটি টাকা পাচার করার পরও এসালমের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সেই এসালমের গাড়িতে করে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ একজন নেতা তার জায়গা থেকে বাংলাদেশের এই উন্মুক্ত স্বাধীন চত্বরে তিনি ঘুরে বেড়ান। আমাদের আস্থার সংকটটা তখন তৈরি হয় যখন আমরা দেখি যে একজন মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পরও তাকে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব নিতে হয়। তো আমরা যখন এরকম দলীয়করণ দেখি, আমরা যখন এই ধরনের স্বজনপ্রীতি দেখি, আমরা যখন দেখি বিএনপি তার জায়গা থেকে এত বড় একটা গণভোট, তাদেরকে প্রায় 50% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, খুবই ভালো কথা, কিন্তু একই সাথে ওই মানুষই তো 70% ভোট দিয়ে এই গণভোটের সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাহলে সেই গণভোটকে যখন সংসদের বাইরে অবৈধ বলা হয়, তখন আমরা মনে করি বিএনপি আমাদের সাথে প্রতারণা করতে পারে, আমাদের আস্থার সংকট তৈরি হয়। আমরা যখন দেখি তাদের 31 দফার প্রথম দফা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, যার ব্যাখ্যায় এভাবে লেখা রয়েছে যে কিছু আইন তারা সংশোধন করবে, কিছু আইন তাদের জায়গা থেকে যেগুলো কাঠামোগত গুরুত্বপূর্ণ সেগুলো তারা সংস্কার করবে। এটার পরে যখন আমরা দেখি জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলে যে সংবিধান সংশোধন হয়, সংস্কার হয় না, তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। আসলে বিষয়টা প্রক্রিয়াগত না, বিষয়টা হচ্ছে তারা যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গিয়েছে, সেই জায়গায় তারা এই যে ক্ষমতা, যে ক্ষমতা থেকে তারা 17 বছর দূরে ছিল, ক্ষমতায় আসার পরে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ওই ক্ষমতার লোভটা এখন আর সামলাতে পারছে না। এই কারণে যেই প্রতিষ্ঠানগুলো বা যে আইনগুলো, যে অধ্যাদেশগুলো, যে সংশোধনীগুলো তাদের ক্ষমতাটাকে কমিয়ে আনবে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, বিরোধী দলের সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, তারা শুধুমাত্র এবং শুধুমাত্র সেই অধ্যাদেশগুলো তাদের জায়গা থেকে রহিত করেছে, বাতিল করেছে, কিন্তু যেগুলো তাদের ক্ষমতাকে বৃদ্ধি করবে সেগুলো কিন্তু তারা করে নাই।